জুলাই নয় ১৫ বছরে আত্মত্যাগকারীদের স্বপ্ন বাস্তবায়ন হবে, দেশকে এগিয়ে নেবে বিএনপি। যুবদলের সমাবেশে তারেক রহমান। হাসিনার নির্দেশে জুলাইয়ে আহতদের চিকিৎসায় অবহেলা, ট্রাইব্যুনালের সাক্ষী ইমরান। দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত। কিছু ক্ষেত্রে তড়িঘড়ি করে বিচার শেষ হচ্ছে, অভিযোগ টিআইবির। এখনও রাজনৈতিক বিবেচনায় বিচার বিভাগে নিয়োগ। ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ৭১-এর জন্য ক্ষমা ও পাওনা নিয়ে আলোচনা হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুধু জুলাই নয়, গত ১৫ বছরে দেশের জন্য আত্মত্যাগকারী সবার স্বপ্ন বাস্তবায়নে দেশকে এগিয়ে নেবে বিএনপি। এর মাধ্যমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদলের সমাবেশ ও শহীদ পরিবারকে সম্মাননা অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা জানান। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে শুধু অতীতের সাফল্যই নয়, ভবিষ্যতের পথও নির্ধারণ করবে জনগণের আস্থা। যে নেতৃত্ব জনগণের আস্থা অর্জন করতে পারে সেই প্রকৃত নেতা। আর জনগণের সহায়তা ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। শহীদদেরকে সত্যিকারভাবে সম্মানিত করতে চাই, শুধু জুলাই আগস্ট না, বিগত ১৫ বছর ধরে যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। বিচার বিভাগে প্রত্যাশিত সংস্কার হয়নি, এখনও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে অভ্যুত্থান পরবর্তী এক বছরে রাষ্ট্র পরিচালনায় নানা অনিয়ম অসঙ্গতির চিত্র তুলে ধরেছে সংস্থাটি। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে সংঘাতেরও শঙ্কা টিআইবির। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে কর্তৃত্ববাদী সরকারের পতনের পরবর্তী এক বছরের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, বিচার ব্যবস্থা, দুর্নীতি, রাজনৈতিক সংঘাত সহ রাষ্ট্র পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, আইন কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে তড়িঘড়ি বিচার শেষ করা হচ্ছে। আদালত প্রাঙ্গণে হেনস্থার ঘটনাও ঘটেছে। কোনো ক্ষেত্রে যেটা হয়েছে যে পিক অ্যান্ড চুজ করা হয়েছে, অ্যাডহক ভিত্তিতে করা হয়েছে। পুরো প্রতিবেদন বা পুরো সুপারিশমালাগুলোকে পাশ কাটিয়ে একটি দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংস্কার করার নামে আরও বেশি সংকট সৃষ্টি করা হচ্ছে। জুলাই সনদে আইনগত ভিত্তি কি হবে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলেও মনে করে সংস্থাটি। এ বিষয়ে সংঘাতের আশঙ্কাও দেখছে টিআইবি। সনদের আইনগত ভিত্তি কি হবে, এটার বাধ্যবাধকতা কি হবে, সেটা কি প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। এই দুইটি জায়গা আছে। আমি বলছি না যে এটি নিয়ে সংকট তৈরি হয়ে গেছে, কিন্তু আমি মনে করছি এই দুটো ফ্ল্যাগ করা দরকার, আমাদের সকলের বিষয়টা আলোচনার মধ্যে আনা দরকার। প্রতিবেদনে বলা হয়, আগস্ট ২০২৪ থেকে ২০২৫-এর জুন পর্যন্ত ৪৭১টি রাজনৈতিক সংঘাতে নিহত ১২১ জন, আহত ৫,০০০-এর বেশি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব পালনে অনাগ্রহ এবং পেশাদারিত্বের ঘাটতি দেখা গেছে। হস্তক্ষেপ করা হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কাজেও। আর এক বছরে চাকরি হারিয়েছে অন্তত ১৫০ সাংবাদিক। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার সঙ্গে ৭১-এ গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা ও পাওনা আদায় নিয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, উগ্রবাদের উত্থান নিয়ে সরকারের প্রধানের কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে তৌহিদ হোসেন এসব তথ্য দেন। দুদিনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌজন্য সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। তৌহিদ হোসেন জানান, দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা হবে দুদেশের মধ্যে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের মনোভাব কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিবারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি না। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। তিনি জানান ৭১-এর গণহত্যার ক্ষমা, পাওনা ও আটকে পড়াদের ফিরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হবে। প্রতিটি ইস্যুই টেবিলে থাকবে। যেটা ৫০ বছরে পারা যায়নি সেটা যে আমরা ঝট করে ৬ মাসে পারবই এমন কোনো কথা নেই। আমরা এটা প্র্যাগমেটিক ওয়েতেই আগাবো এবং একটা ইস্যু আরেকটা ইস্যুকে আটকে রাখবে সেটা আমরা কখনো চাই না। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, উগ্রবাদের উত্থান নিয়ে সরকার প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন নয় যে তারা কখনোই কোনো উদ্বেগ প্রকাশ করে নাই আর হঠাৎ করে এক বছর যাবতই করছে, তাও না ঠিক। 1 বছর তো প্রায় শেষ হয়ে গেল, তারপরে করেছে তারা উদ্বেগ প্রকাশ। এটা পেরিয়ডিক্যালি তারা উদ্বেগ প্রকাশ করে অনেক দেশের ব্যাপারেই। আমরা কোনো ধরনের কোনো টেরোরিজম টলারেট করি না এবং অবশ্যই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে আমরা সেটা দেখব এবং আমরা কোঅপারেট করার চেষ্টা করবো। এটা তো আমি বলতে পারবো না, এটা আপনারা বরং যথাযথ জায়গায় জিজ্ঞেস করেন যে থ্রেট আছে কিনা। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে ভারতের সাথে আলোচনায় অগ্রগতি নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ আগস্ট ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই, বরাবরের মতোই সতর্ক আছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, 1 বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানতে চাওয়া হয় পুলিশ 1 বছরে কতটা সক্রিয় হতে পেরেছে কিংবা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হলো। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। তো আমরা আমাদের লেভেলে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা যায়। অন্তর্বর্তী সরকারের বক্তব্য অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন যেসব হবে, যেসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, এই জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে। যেহেতু হয় কি আপনার তো মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে। বিভিন্ন রাজনৈতিক দলের সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহার প্রসঙ্গে বলেন, সব দলকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর যারা বেশি ভালনারেবল তাদের বেশি দেওয়া হচ্ছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত 10 ধরনের রিং বা স্টেন্টের দাম কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারণ করা নতুন মূল্য অনুযায়ী এক একটি রিংয়ের দাম 3 থেকে 88,000 টাকা পর্যন্ত কমবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় 3টি কোম্পানির 11 ধরনের স্টেন্টের দাম কমিয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে। আমদানি প্রতিষ্ঠান ভেদে স্টেন্টের খুচরা মূল্য সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখ টাকার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিশেষজ্ঞ পরামর্শ কমিটির সুপারিশ অনুযায়ী ট্যাক্স, ভ্যাট, বিভিন্ন চার্জ বা কমিশন এবং কোম্পানিগুলোর যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনা করেই আমদানি করা করোনারি স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইসি সচিব জানান, সেপ্টেম্বরে নির্বাচনের প্রাক পরিবেশ পর্যবেক্ষণ করতে আসবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আখতার আহমেদ। তিনি আরও জানান, এবছর 3টি ভোটার তালিকা হবে। সবশেষ নির্বাচনের 1 মাস আগেও নতুন ভোটার যুক্ত করা হবে। শিগগিরই নির্বাচনের দিন ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা, তাই জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে সংসদ সীমানা পুনর্নির্ধারণ ও আচরণবিধি সংশোধনের কাজ এগিয়ে গেছে। বৃহস্পতিবার কমিশন সভায় চূড়ান্ত হতে পারে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আচরণবিধি। ইসি সচিব জানান, নতুন দল নিবন্ধন আবেদন যাচাই বাছাই করা হচ্ছে।
এখন আস্থার ব্যাপারটা তো নির্ভর করে এটা আপনাদের মাধ্যমে তো আস্থার জায়গাটা করে তুলতে হবে। আপনারাই বলেন আস্থার অভাবটা কোন জায়গা থেকে আসছে। তফসিল ঘোষণার ব্যাপারটা একান্তভাবেই নির্বাচন কমিশনের উপরে। যেদিনই আমরা তফসিল ঘোষণার নির্বাচন কমিশন চিন্তা করবে যে বা বলবে যে তফসিল ঘোষণার সাথে সাথেই আপনাদেরকে জানাবো, এখানে তো লুকানোর কোনো কিছু নেই। আমাদের আবারও বলছি যে আমাদের সব প্রস্তুতি কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। তিনি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকারের লক্ষ্যে শিগগিরই প্রকল্প অনুমোদন হবে। ভোটের 1 মাস আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করা হবে, যাতে নতুনরা যুক্ত হবেন। নতুন ভোটার সংযোজনের একটা প্রাধিকার দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে যৌক্তিক বিবেচনায়। সেটা নির্বাচন কমিশন যখন মনে করবে একটা কাট আউট ডেট থেকে, সেই কাট আউটের ডেটটা দিয়ে আমরা আরেকটা তালিকা পরবর্তীতে প্রকাশ করব। এখন ওই তারিখটা কত তারিখ এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। এ সময় সচিব আরও জানান, অক্টোবরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 সালে যারা আন্দোলন করেছেন তারাই আগামী দিনে রাষ্ট্র সংস্কার করবেন। ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলতে হবে। দুপুরে উত্তরায় রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। এছাড়া গণ অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তি এবং হতাহতদের পরিবারের সদস্যরা। রাজধানীর উত্তরায় রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেটি আগে অন্য নামে পরিচিত ছিল। গণ অভ্যুত্থানে স্বজন হারানোর ব্যথার কথা তুলে ধরেন নিহত এবং আহত পরিবারের সদস্যরা। রাত বিরাতে দিনে যখন যেখানে পেয়েছেন সেখান থেকে গ্রেপ্তার করে টর্চার করেছেন, আপনারা তাদের উপর বাঁশের লাঠি চালিয়েছেন, যে এমন কোনো অত্যাচার নয় আপনারা করেন নাই। আমি প্রাণপণ তাকে নিয়ে দৌড়ে যাচ্ছিলাম বাসার দিকে, আমার জাবিরকে দেখতে পাচ্ছিলাম সে দৌড়িয়ে কিভাবে আমার সাথে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু পুলিশের বুলেট তাকে আর বাঁচতে দেয়নি। জনগণের চাহিদা অনুযায়ী শহীদদের মুরাল তৈরি করবে উত্তর সিটি কর্পোরেশন, জানান সংস্থাটির প্রশাসক। আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন আমরা যেটা চাই সেটা হবে, সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান এবং এটার মূল যেই অংশীজন এটার যে দাবিদার তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি। যে পরিবর্তনের আশায় শহীদরা রক্ত দিয়েছেন সে সংস্কারগুলো না হলে জাতি বারবার প্রতারিত হবে বলে মন্তব্য এনসিপি নেত্রী তাসনিম জারার। যে সংবিধানের ছত্রছায়ায় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধানের আমাদের দরকার নেই। আমাদের অভ্যুত্থানের 1 বছর হতে চলল, সংস্কার আমরা দৃশ্যতভাবে কিন্তু দেখতে পাইনি। এ সময় সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই সংস্কারও করতে হবে। আমরা সরকার বদলালে আমাদের অবস্থা পরিবর্তন হবে, আমি মনে করি হবে না। তো কাজে রাষ্ট্র বদলাবার কাজ, যে কারণে নতুন সংবিধানের প্রশ্ন আসে, সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমরা যেখানেই থাকি, সরকারে থাকি বা বাইরে থাকি, আমাদেরকে বুঝতে হবে যে গোড়ায় গলদ রয়ে গেছে, এখনো রয়ে গেছে। অনুষ্ঠান শেষে রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চ উদ্বোধন করা হয়, বের করা হয় রিকশা র্যালি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 40% ক্লাস অনলাইনে, বাকি 60% সশরীরে হবে। এবছরের মধ্যেই নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি হবে জানিয়েছে মন্ত্রণালয়। 7 কলেজকে বিজ্ঞান, বাণিজ্য সহ 4টি আলাদা স্কুলে বিভক্ত করে পাঠদান ও গবেষণা চলবে। তবে এবারের ভর্তি বিদ্যমান নিয়মেই হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ঢাকার 7টি কলেজ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে, কিন্তু সময়মতো পরীক্ষা না নেয়া, ফল প্রকাশে দেরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে গত জানুয়ারিতে এই 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেয় সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে 7 কলেজ নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার বিষয়ে জানায় মন্ত্রণালয়। কলেজগুলোতে উচ্চ মাধ্যমিকের পাঠদান চলবে এবং শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাও কলেজগুলোতে নিয়োগ পাবেন বলে জানান কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর থাকবেন, এছাড়া প্রতিটি কলেজে একজন পুরুষ একজন নারী ডেপুটি প্রক্টর থাকবেন। বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রতিটি কলেজে আগের নিয়মে আর সব বিষয়ে পাঠদান হবে না। 7টি কলেজকে বিজ্ঞান, ব্যবসা সহ 4টি স্কুলে বিভক্ত করে পাঠদান ও গবেষণা চলবে। উদ্ভূত পরিস্থিতিতে এর চাইতে আমাদের অন্য কোনো বিকল্প আসলে ছিল না, যার ফলে আমাদের পুরো এই সময়কার অবস্থা বিবেচনা করে আমাদের এই ধরনের সেটেলমেন্টে পৌঁছাতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থী প্রথম 4 সেমিস্টার নন মেজর এবং পরের 4 সেমিস্টার নিজ ডিসিপ্লিনের মেজর কোর্সে অধ্যয়ন করবেন। আর পঞ্চম সেমিস্টারে শর্ত পূরণ সাপেক্ষে ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবেন শিক্ষার্থীরা, তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। অনুষদ হলে ডিপার্টমেন্ট থাকতে হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ডিপার্টমেন্ট থাকছে না, আমাদের হচ্ছে ডিসিপ্লিন থাকছে। যেমন একটা স্কুলের অধীনে আমার ধরেন 6টা ডিসিপ্লিন থাকলো এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সবাই একই ধরনের কোর্স করবে। হাইব্রিড মডেলের এই নতুন বিশ্ববিদ্যালয়ের 40% ক্লাস অনলাইনে এবং 60% ক্লাস সশরীরে হবে, তবে সব পরীক্ষাই সশরীরে উপস্থিতিতে হবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র খাদ্য সংকটে থাকা বিশ্বের 10টি দেশের মধ্যে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশের 10% বেশি মানুষ অপুষ্টির শিকার। এছাড়া 44% মানুষ প্রায়শই খাদ্য সংকটে পড়েন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, সামগ্রিকভাবে খাদ্য উৎপাদনে অগ্রগতি থাকলেও বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনও খাদ্য নিরাপত্তার দিক থেকে পিছিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আয় বৈষম্যের কারণে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সুষম খাদ্য গ্রহণে বড় বাধা হিসেবেও দেখছেন তারা। জাতিসংঘ বলছে, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকির মুখে। অপুষ্টির হার বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে। অর্থবছরের প্রথম মাস জুলাইতে রপ্তানি হয়েছে $477 কোটি পণ্য। আগের বছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি প্রায় 25%। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গেল 2024-25 অর্থবছরে $4,828 কোটি পণ্য রপ্তানি হয়েছিল। তখন প্রবৃদ্ধি হয়েছিল 8.5%। ইপিবির তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম মাসে $396 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের জুলাইয়ের চেয়ে 24.67% বেশি। তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রপ্তানি গত জুলাই মাসে বেড়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।